71 সাল পর্যন্ত তিনি ফিরে যাননি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলেছেন, আমি সে কথা আসবো। কিন্তু তার আগে বিমল শঙ্কর বাবু, আমি আসলে কি বুঝতে চাইছি, অনেকেই ভাবতে পারেন যে ভারত বিদ্বেষ আর হিন্দু বিদ্বেষ আবার আলাদা হয় নাকি। আলাদা যে হয় বিমল শঙ্কর বাবু, ধরুন আমি বলছি প্রত্যক্ষভাবে আলাদা হয়, করা যায়। কারণ আমাদের আরেক প্রতিবেশীকে দিয়ে, দুই প্রতিবেশীকে দিয়ে আমরা জানি, পাকিস্তান একই সঙ্গে ভারত বিদ্বেষী হিন্দু বিদ্বেষী তার জন্মলগ্ন থেকে, তার ডিএনএতে রয়েছে, রাজনৈতিক ডিএনএতে। কিন্তু চীন সরাসরি হিন্দু বিদ্বেষী নয়, সে সরাসরি ভারত বিদ্বেষী, কিন্তু হিন্দু বিদ্বেষী যে কোনো কার্যকলাপ, যে কোনো সন্ত্রাসবাদীকে সে আশ্রয় দেয়, এনশিওর করে তার যেন কোনো শাস্তি না হয়। মাসুদ আজহারের ক্ষেত্রে এই দুটোই আছে। বাংলাদেশ কি দুটোরই, মানে ঢাকা কি এখন মৌলবাদীদেরও রাজধানী হবে, ভারত বিদ্বেষীদেরও রাজধানী হবে একসঙ্গে? এইটা বুঝতে চাইছি। জাস্ট কয়েকদিন আগে আমার সঙ্গে এক ভদ্রলোকের আলাপ হলো। তিনি 70-এর পরে ভারতে এসছেন, তারপরে এখানে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে একটি বিশ্ববিদ্যালয়েও পড়াতেন। তিনি কতগুলো তার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বর্ণনা করছিলেন, যে তার বাড়িতে যখন গাছের তলায় বসে বসে উনি পড়তেন, গরমে হয়তো গাছের তলায় পড়ছেন, পাশের একটি মুসলিম লোক এসে বলো, পড়াশোনা করছো, খুব ভালো খুব ভালো, জিতে তো তুমি তো ভালো করবে, তারপর ভারতে চলে যাবে। বলে ভারতে কেন যাবো, এখানেই থাকবে, এখানেই থাকবো, এখানেই চাকরি করবো। না না, আরে আমাদের দেশটা তো মুসলিমদের দেশ। অর্থাৎ এই মুসলিম সাইকি একটা অংশ, আমি আবার বলছি, বাংলাদেশে মুসলিমদের একটা বড় অংশ, একটা ভালো অংশ, বড় অংশ হয়তো বলবো না, একটা অংশ কিন্তু যথেষ্ট লিবারেল, যারা এখনো শেখ হাসিনার ভাবনা চিন্তাগুলোকে ফলো করেন। তারা মনে করেন যে শেখ হাসিনা যে বিদেশ নীতিটা অনুসরণ করেছিলেন, একটু রিয়ালিস্ট ফরেন পলিসি, বাংলাদেশ বাঁচবে সেই বিদেশ নীতি অনুসরণ করলে, অন্য কিছু হলে আর যাই হোক বাংলাদেশ দেশটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু মুশকিল হচ্ছে এই সমস্ত জামাত ইসলামী বা রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপি, তারা জামাতেরই একটা কি বলবো অন্যরকম সংস্করণ। তারা তো বোঝে যে এই দেশটাকে যদি একদম মৌলবাদী করতে চাই, তাহলে এই মানে শেখ হাসিনা বা আওয়ামী লীগের শেষ যে ঐতিহ্যটাকেও আমরা ধ্বংস করে দিতে পারবো, যার জন্য এখন পাগলামোটা শুরু হয়েছে। আমি একটা কথা প্রশ্ন করছি, যদি শুধু ভারত বিদ্বেষী হতো 1937-এ, এখন যেটা বাংলাদেশ, সেই সময়ে বাংলার পূর্বাংশে এত হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়েছিল কেন? যখন সুহরাওয়ার্দীর নেতৃত্বে মুসলিম লীগ এখানে প্রাদেশিক আইনসভায় ভালো ফল করলো, এবং যার ফল হিসেবে হিন্দুদের একটা বড় অংশ তখন থেকেই আসা শুরু হয়ে গেছে। আচ্ছা, 1946-এ নোয়াখালী এবং আরও জায়গায় যে ভয়াবহ দাঙ্গা হয়েছিল, তখনও তো ভারত জন্ম হয়নি, তাহলে ওটা হিন্দু বিদ্বেষী। 1964-এ ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা এই অঞ্চলে মিথ্যেভাবে রটিয়ে দেওয়া হলো যে কাশ্মীরের হজরতবাল মসজিদে হজরত মোহাম্মদের চুল সেটা চুরি হয়ে গেছে। আচ্ছা, ওটা মিথ্যেভাবে রটিয়েছিল। যদি চুরি হতো, বাংলাদেশে হিন্দুদের অন্যায়টা কি ছিল? সেখানে এত হিন্দুদের উপর অত্যাচার কেন? এত হাজার হাজার মহিলাকে রেপ করা হলো কেন? মানে ঢাকা, খুলনা, ময়মনগঞ্জ, সিলেট, রাজশাহী, সর্বত্রই। এবং তারপর সিরিজ অফ ইভেন্টস, এমনকি 1969, 70, 71 যে দাঙ্গাগুলো হয়েছিল, তার একটা বড় ভিকটিম ছিল মুসলিম, মানে হিন্দুরা। অর্থাৎ একটা জিনিস আমি নিশ্চিত করে বলতে পারি যে এই যে বিদ্বেষ, সেটা বেসিক্যালি একটা হিন্দু বিদ্বেষ। অর্থাৎ ওখানকার মুসলিমদের যে মৌলবাদী অংশটা বেশ বড় অংশ, মোটেই ছোট অংশ নয়, তারা কিন্তু হিন্দুদের ওখানে রাখতে চাইছে না। তাদের মাথায় ঢুকে গেছে তারা ভারতে চলে এলে বাংলাদেশটাকে তারা পূর্ণরূপে একটা ইসলামিক রাষ্ট্র করতে পারবে। আরেকটা কারণ আছে এর মধ্যে, খুব হিডেন এজেন্ডা আছে, যেটা বিএনপির আমলে বিএনপিও করে দেখিয়েছে 2001 থেকে 2006, সেটা যে ওখানে হিন্দুদের একটা বড় অংশ, তারা কিন্তু চেষ্টা করে পড়াশুনো করে তারা আইদার ভালো চাকরি করে বা ভালো ব্যবসা বাণিজ্য করে ওগুলোকে নেবে। খুলনাতে যে দাঙ্গা হয়েছিল 1964-এ, সে নিয়ে পরবর্তীকালে অনেক লেখা বেরিয়েছে। মূল টার্গেট ছিল হিন্দুদের সম্পত্তিগুলো নিয়ে নেবে। কারণ বাংলাদেশ এই মুহূর্তে পৃথিবীতে কিছু করতে না পারুক, জনসংখ্যাতে প্রায় পৃথিবীতে 1 নম্বর হয়ে গেছে, ওইটা বাড়িয়ে গেছে। তুমি এক্ষুনি চলে যাও নরওয়ে, সুইডেনে, তুমি একেবারে ঠান্ডায় হয়তো ঘরে ঢুকে বসে আছো, সেখানে 10টা বাংলাদেশিকে পাবে হাতে গ্লাস পরে ঢেকে, তারা ফুটপাতে হয়তো ব্যবসা করছে। ফলে আমি জাস্ট একটা লাইনই শেষ করি, যে এদের লক্ষ্য হচ্ছে একদিকে হিন্দুদের সম্পত্তিগুলো নেবো, দ্বিতীয় হচ্ছে হিন্দু বিদ্বেষ, তৃতীয় যে ভাবনাটা পাকিস্তানের মধ্যে রয়েছে, শ্রীলঙ্কার মধ্যে কিছুটা রয়েছে, বাংলাদেশের মধ্যে, যে ভারতবর্ষ বেসিক্যালি একটা পাওয়ারফুল স্টেট। ভারতবর্ষ পাওয়ারফুল স্টেট হলে আমার এখানে যে ইসলামিক ব্রাদারহুডের কথা মুসলিমরা ভাবে, বিশেষত বাংলাদেশের এইরকম মুসলিমরা, পাকিস্তানিরা, ভারত তাদের মতো সবচেয়ে বড় বাধা। ফলে একদিকে হিন্দু বিদ্বেষ, অন্যদিকে ভারত বিদ্বেষ, একটা এক বিন্দুতে এসে যাচ্ছে। কিন্তু এটা ঠিকই যে এরা এত
ক্ষুদ্রাতি ক্ষুদ্র এবং এত অশিক্ষিত, এত মূর্খ যে এরা বাস্তবটাও বোঝে না, যে ভারতের শক্তি কতখানি বোঝে না, যার জন্য ওদের আর্মির লোককে গিয়ে বলা হয়, আর্মি বোঝে না সেটা বলবো না, আর্মি ঠিক বোঝে, তাও একটা এরকম 80 বছরের বয়স্ক আর্মি যে মুখে পাপ নিয়ে তারপর হয়তো বলছে, হাঁপাচ্ছে, তারপরে সেই লোকটা কলকাতায় এসে দখল করবে, আগে বাঁচে 2 বছর তারপরে কলকাতা দখল করবে। এদের নামিয়ে দিয়েছে একটা কারণে, ওই মূর্খদের সামনে একটা দেখাচ্ছে, হ্যাঁ আমি এরকম করতে পারি। আসলে বিদ্বেষ না, ভারতকে ভয়। ভারতকে ভয় থেকেই বিদ্বেষ, আরে বিদ্বেষটা আসছে ভয় থেকে, ভারতের সঙ্গে পারবো না তাই বিদ্বেষ। ছোট্ট প্রশ্ন আপনার কিউ থেকে নিয়ে বিমল শঙ্কর বাবুর কাছে করবো। বিমল শঙ্কর বাবু, আজকে এই কথোপকথনের মধ্যে আমি আর সেটাকে এখন কেটে দেখাচ্ছি না, কিন্তু আপনি বিশ্বাস রাখতে পারেন, আমি শুনেছি বলেই বলছি, এস জয়শঙ্কর বারবার উল্লেখ করছিলেন যে পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের সমস্যার ধরনটা আলাদা, দক্ষিণ পূর্ব এশিয়ার সমস্যার ধরনটা আলাদা। আমি আবারও হিরণময় কার্লেকারের রেফারেন্স টেনে আপনাকে জিজ্ঞাসা করছি, উনি তখন বলেছিলেন যে মৌলবাদের হেডকোয়ার্টার শিফট করতে করতে আসছে। ঢাকা কি মৌলবাদের হেডকোয়ার্টার হতে চলেছে? এখন ব্যাপার হচ্ছে যে ঢাকা বা বাংলাদেশে যে ইসলামী শক্তি আছে, তার আগে মিস্টার ওসমান মল্লিকের যে সাজেশন, দ্যাটস এ গুড সাজেশন। আমি মনে করি এই ব্যাপারটাতেই আলোচনা হওয়া উচিত এবং কেন্দ্রীয় সরকারকে সাজেশন দেওয়া উচিত। এটা উনি সাজেশনটা ভালো সাজেশন দিয়েছেন। এবং এখনো যে আশা রয়েছে সব শেষ হয়ে যায়নি, তার প্রমাণ ওসমান মল্লিক, তার প্রমাণ সালাউদ্দিন সাহেব। এই মানুষগুলো যদি সামনে থাকে তাহলে আগামী দিনে একটা ধর্মকে সবাই মিলে খারাপ ভাবতে শুরু করবে না, যেটা শুরু করেছে যে মুসলিম মানে মৌলবাদী ব্যাপারটা। আমি তো প্রথম বললাম তা নয়, বাংলাদেশের একটা ভালো অংশ তারা কিন্তু এখনো চান যে মানে স্বাধীনতার যে ঐতিহ্য সেটা নিয়ে বাংলাদেশ চলুক। যাই হোক, এখন মৌলবাদের বা ইসলামিক মৌলবাদের যে হেডকোয়ার্টার সেটা কিন্তু আরব থেকে শিফট করছে। তার কারণ আন্তর্জাতিক রাজনীতির যদি ওই প্রেক্ষাপটটা দেখি, সৌদি আরবকে একসময় ওয়াহাবি মৌলবাদের একেবারে হেডকোয়ার্টার বলা হতো। জয়শঙ্কর আজকে উল্লেখ করে করে বলেছেন পশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক কিভাবে উন্নত হয়েছে। একদম, সেই সৌদি আরবের সঙ্গে এখন কিন্তু আমেরিকার সম্পর্ক দারুণ। সেই সৌদি আরব কিন্তু ইসরায়েলকে আর একদম ঘাঁটায় না। ইসরায়েল যখন ইয়েকে আমাদের গাজাকে পাউন্ডে করে ছেড়ে দেয় তখনও কিচ্ছু বলে না। আরেকটা মৌলবাদ, সেটা একটু শিয়া মৌলবাদ, তার যে কেন্দ্র হয়েছিল ইরান, ইরান কিন্তু এবারে সিরিয়ার পতনের পর ইরান দিন গুনছে ইরান কবে যাবে। এরপরে দুটো দেশ এই অঞ্চলে ছিল। ইন্দোনেশিয়া কিন্তু সেই অর্থে খুব বেশি মৌলবাদী শক্তি নয়, বরং ইন্দোনেশিয়া মুসলিম, পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম থাকলেও ইন্দোনেশিয়াতে হিন্দু কালচার, রামায়ণ এখনো খুব ভালো রয়েছে। ওরা এয়ারলাইন্সের নাম গরুড়া এয়ারলাইন্স এখনো রেখেছে, তুলে দেয়নি। বলে ইন্দোনেশিয়াতে এখনো গ্রামে গ্রামে রামায়ণের গান হয়। রামায়ণ এখনো, যারা ইন্দোনেশিয়া, আমারই এক কলিগ কিছুদিন আগে গিয়েছিল, হ্যাঁ, এখনো গ্রামে গ্রামে রামায়ণের গান হয় ওখানে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে তাহলে এখানে পড়ে রইল দুটো দেশ, সেই দুটো দেশের শিক্ষার অবস্থা খুব খারাপ, হিউম্যান ডেভেলপমেন্টের অবস্থা খুব খারাপ। সেই মানুষগুলোকে এই ধর্ম দিয়ে মাতিয়ে রাখাটা খুব সহজ। ওয়ান ইজ পাকিস্তান, অ্যানাদার ইজ বাংলাদেশ। ফলে দুটো দেশের এই যে পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছে, শুধু হাত মেলাচ্ছে না, যে 30 লক্ষ লোক মার্ডার্ড হয়েছিল, কয়েক লক্ষ মহিলা রেপড হয়েছিল, তারপরেও এই লোকগুলো হাত মেলানোর কথা ভাবে। তার মানে বোঝা যাচ্ছে কতখানি ইনটক্সিকেশন কতটা গেছে। স্টকহোম সিনড্রোম, একদম স্টকহোম সিনড্রোম। আর কি বলবো আমি। আর একটা লাস্ট কথা, এরা কিন্তু বুঝে গেছে যে, এবং যারা এদের খেলাচ্ছে তারা একটা জিনিস বুঝে গেছে, এই মাতিয়ে রাখলেই কিন্তু এই অঞ্চলে এদের দিয়ে নিজের ঈপ্সিত লক্ষ্যটা পূরণ করা সম্ভব। সে পাকিস্তানেও সম্ভব, বাংলাদেশে সম্ভব। তারপরেও বলবো, পাকিস্তানের লোকগুলো আরেকটু বেশি ধূর্ত। বাংলাদেশের এই মৌলবাদীরা একদম অশিক্ষিত মূর্খ গবেট। এই অশিক্ষিত মূর্খ গবেটগুলোকে দিয়ে যা খুশি তাই করানো যায়, সম্ভবত বিভিন্ন শক্তি সেটাই করতে চলেছে। এটা ক্ষতিটা হবে বাংলাদেশের সাধারণ এই মুসলিম জনতার। ও অবিলম্বে বুঝে যাবে, হয়তো অবিলম্বে বুঝবে না, কিছুদিন পরে বুঝবে কি সর্বনাশটা করেছে, কিন্তু তখন আর করার কিছু থাকবে। সালাউদ্দিন শোয়েব চৌধুরী হাত তুলছেন, আমি আসবো আপনার কাছে, কিন্তু আপনার কাছে আসার আগে আমি আরেকটা ছোট্ট বক্তব্য শোনাবো আমাদের বিদেশমন্ত্রী। আসলে অন্য একটি প্রতিবেশী দেশ সম্পর্কে বক্তব্য, তাই হয়তো নজর এড়িয়ে গেছে, কিন্তু আমি এস জয়শঙ্করের মতো কূটনীতিকের কোনো বক্তব্যকেই ফেলে দিতে রাজি নই, কোনোটাই ফেলে দিতে রাজি নই। ফলে আমার মনে হয় এই বক্তব্যটাও মানুষকে জানানো দরকার। আরাকান আর্মি নিয়ে আমরা গত কদিন ধরে সব থেকে বেশি খবর করেছি, পার্থবাবু আরাকান আর্মির কথা দেখিয়েছি আমরা। আজ আরাকান আর্মির প্রসঙ্গ ওঠে, বার্মা প্রসঙ্গে, মায়ানমার প্রসঙ্গে আসাদুদ্দিন ওয়েসি প্রশ্ন করেন। উত্তর যা দিয়েছেন এস জয়শঙ্কর, তা থেকে ইউনুস বার্তা পেতে পারেন, নেবেন কি বার্তা সেটা আমি জানি না। জয়শঙ্করের উত্তরটা আগে প্লিজ আপনাদেরকে শুনুন।
বাংলাদেশের ভেতর দিয়ে ভারত যদি পণ্য নিয়ে যায় লাভটা বাংলাদেশের, কারণ আজও তো তার জন্য তো জলসংকট ভারত করেছেন। টাকা দেবে। আমরা উন্নয়নমূলক কাজে একদম। সহযোগিতায় থাকতে চাই দ্বিতীয় কথা বলেছেন। বলি, যে পয়েন্টটা আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে পাকিস্তানের সাম্প্রতিক যা গতি প্রকৃতি, পাকিস্তান দেশটা কিন্তু বেশি দিন টিকবে না। ফলে ওখানে যদি ভয়ঙ্কর বিশৃঙ্খলা কিছু হয়, সেখানকার জনসংখ্যার একটা অংশ অন্য দেশ খুঁজবে, ভারতবর্ষ আশ্রয় দেবে না, ইরান আশ্রয় দেবে না। ন্যাচারালি আমি জাস্ট বলি, তারা কিন্তু বাংলাদেশ হয়তো খুঁজতে পারে। সালাউদ্দিন সাহেবের বক্তব্যটা কিন্তু ফেলে দেওয়ার ভুল নয়। মতো নয়। তারা বাংলাদেশে আশ্রয় খুঁজতে পারে। তাই পাকিস্তানে যে হঠাৎ করে আনন্দ প্রকাশ করছে বাংলাদেশের এই বিশৃঙ্খলার জন্য, মূল হচ্ছে নিজেদের যে জনসংখ্যার একটা অংশ যদি বাংলাদেশে কোনো না কোনো ফর্মে চলে আসে, বাংলাদেশ বেঁচে যায়। ওদের একটা বাঁচার রাস্তা আমার তৈরি সময় হবে। একদম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।